আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাস্তব সংখ্যার আজকের বেসিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাস্তব সংখ্যা গোষ্ঠী থেকে যত যা আছে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু হচ্ছে একদম বেসিক থেকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো দেখো, আজ অধ্যায়টির নাম হচ্ছে বাস্তব সংখ্যা গোষ্ঠী, ইংরেজিতে যাকে বলা হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম। এই হচ্ছে অধ্যায়টি যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো, অর্থাৎ ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স, এই হচ্ছে বইয়ে টয়েস এ চ্যাপ্টার, টয়েস এ হচ্ছে চ্যাপ্টার, ঠিক আছে। আর যারা গণিত ডিপার্টমেন্টে আছো, অর্থাৎ মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স, তাদের 4A চ্যাপ্টার, তাদের 4A চ্যাপ্টার, হ্যাঁ, তাদের হচ্ছে 4A হচ্ছে চ্যাপ্টার। তো একদম সবকিছু যেহেতু একই, এই কারণে আমরা একসাথে ভিডিওটা করছি এবং হচ্ছে যে তোমাদের একসাথেই হচ্ছে যে পড়াবো আর কি, ঠিক আছে। তো চলো দেখো, আমরা আজকে কিন্তু বেসিক নিয়ে আলোচনা করব। প্রথমে বলছি আমরা বেসিক নিয়ে আলোচনা করব, কারণ এই অধ্যায়ের তুমি যদি বেসিক না জানো তাহলে তুমি কোনো হচ্ছে এই অধ্যায়ের ম্যাথ সলভ করতে পারবে না। এবং আমরা শুধু এই অধ্যায় বলে না, প্রতিটা অধ্যায়ে আমরা বেসিক দেওয়ার চেষ্টা করি, যাতে প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা হচ্ছে যে সলভ করার চেষ্টা সলভ করতে পারো, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। দেখো, বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ, বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। তো বাস্তব সংখ্যাগুলো আসলে কি? বাস্তব মানে কি? রিয়েল মানে বাস্তব জীবনে আমরা যা হচ্ছে দেখতে পাচ্ছি 1 2 3 -1 -2 -3, এগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যার এই কিছু স্বীকার্যগুলোকে মেনে নেওয়া হয়েছে, সত্য বলে ধরা হয়েছে। এগুলো কিন্তু একসাথে আবার ধরা হয়নি, সহজেই কিন্তু ধরা হয়নি। অনেক তর্ক বিতর্ক গবেষণার পরে বিজ্ঞানীরা যেসব বিষয়ে কি একমত হয়েছেন, সে বিষয়গুলো হচ্ছে কি এই বাস্তব সংখ্যা বা বাস্তব সংখ্যার তোমাদের স্বীকার্য সমূহ। তো চলো আমরা সেই হচ্ছে সত্যগুলো সম্পর্কে হচ্ছে আলোচনা করি। দেখো, তাহলে বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহকে প্রধানত 4 ভাগে, এই চার ভাগে হচ্ছে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে। এবং এগুলোর এই 4 ভাগের মধ্যে আবার এই প্রত্যেকটার আবার আলাদা আলাদা আবার বিস্তারিত অনেক হচ্ছে যে ভাগ আছে। তো প্রধানত যে 4টা ভাগ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তো প্রথমটার নাম হচ্ছে সম্প্রসারণ স্বীকার্য। সম্প্রসারণ, যাকে বলা হয় ইংরেজিতে এক্সটেন্ট এক্সিম। এটা এখন আসলে বোঝার কিছু নাই, যখন আমরা সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। এখন শুধু আমরা নামগুলো হচ্ছে বলে দিচ্ছি। দেখো, ক্ষেত্র স্বীকার্য, যাকে ইংরেজিতে বলা হয় কি ফিল্ড এক্সিম। ক্রম স্বীকার্য, ক্রম মানে কি অর্ডার, ক্রম মানে অর্ডার এক্সিম, ক্রম মানে অর্ডার, ক্রম স্বীকার্য, তাহলে অর্ডার এক্সিম। এরপরে দেখো সম্পূর্ণতা স্বীকার্য বা কমপ্লিটনেস এক্সিম। তাহলে দেখো যে আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য প্রধানত 4টা, এই 4টা আমরা হচ্ছে জানলাম। এখন আমরা এই যে 4টার যে যত যা আছে সবকিছু আমরা হচ্ছে এখন জানবো, এবং এখন আমাদের একদম মনোযোগ সহকারে তোমাদের দেখার অনুরোধ করছি। তো দেখো, তো সর্বপ্রথমে আমরা এই সম্প্রসারণ স্বীকার্যটা নিয়ে আলোচনা করব, যে সম্প্রসারণ স্বীকার্যটা আসলে কি। তো আমাদের সবচাইতে বেশি কাজে লাগবে হচ্ছে এই ক্ষেত্র স্বীকার্য, এই 2 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার, ক্ষেত্র স্বীকার্য ও ক্রম স্বীকার্য। সম্প্রসারণটা হচ্ছে তেমন কাজ নাই, সম্পূর্ণটা মোটামুটি আছে, আর 2-3টা অনেক বেশি কাজ আছে, ঠিক আছে। যারা হচ্ছে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে তাদের অনেক কাজ আছে, অনেক হচ্ছে সামনে আরো কাজে লাগবে। আর তোমাদের 3য় বর্ষে এরকম একটা বিশাল একটা অধ্যায় আছে। এবং যাদের হচ্ছে নন মেজর হচ্ছে ফাউন্ডেশন, তাদের হয়তো বা এখান থেকেই কাজ শেষ হয়ে যাবে, হয়তো জবের ক্ষেত্রে তখন হয়তো বা কোনো হয়তো একটু কাজে লাগবে, ঠিক আছে। তো যারা ম্যাথ মেজর, তাদের জন্য এই হচ্ছে অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে এগুলো নিয়ে তোমাদের অনেক হচ্ছে পড়াশোনা আছে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। তো বাস্তব মানে কি? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার যে সেটটা, তাকে কি কোন সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করি? আর এখানে একটা ডাবল হবে, যাকে আমরা আর দ্বারা হচ্ছে প্রকাশ করি। এর মধ্যে 1 2 3 হচ্ছে যে কি থাকতে পারে, -1 -2 থাকতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার সেটকে আমরা কি আর দ্বারা প্রকাশ করি,
সেটের ভেতরে আমরা সাধারণত ছোট থেকে বড়গুলোকে লিখবো। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এই সম্প্রসারণ স্বীকার্যটা কি বলছি, চলো আমরা বোঝার চেষ্টা করি। বাস্তব সংখ্যার সেট, এই বাস্তব সংখ্যার সেট আর এ অন্তত দুটি স্বতন্ত্র বাস্তব সংখ্যা বিদ্যমান। খুবই সহজভাবে বোঝার চেষ্টা করি। দেখো আমাদের উপরের অংশ আর কাজ নাই, আমরা হচ্ছে বিষয় দেব, এখানে তোমাকে হচ্ছে বোঝার চেষ্টা করতে হবে বিষয়গুলো। সম্প্রসারণ বাস্তব সংখ্যার সেট আর এ অন্তত দুটি স্বতন্ত্র মানে কি বলতো, আলাদা, স্বতন্ত্র মানে আলাদা বাস্তব সংখ্যা বিদ্যমান থাকতে হবে। তাহলে বাস্তব সংখ্যার সেটকে আমি মনে করি যদি এস দ্বারা প্রকাশ করি, তাহলে যদি এখানে দুটি স্বতন্ত্র, কয়টি, দুটি কিন্তু স্বতন্ত্র উপাদান থাকতে হবে। তাহলে 2, যদি 5 নিই, তাহলে কি এটা হচ্ছে বাস্তব সংখ্যার একটা সেট হচ্ছে না। এখন দেখো যদি আমরা এস সমান মনে করো এই 3,3 নিলাম, তাহলে এটা তো সেটই হচ্ছে না, কারণ সেটে ডাবল উপাদান এক্সিস্ট করে না। ডাবল উপাদান যদি থাকে তাহলে তোমাকে একটাই হচ্ছে লিখতে হবে, কি একটাই লিখতে হবে। ঠিক আছে, তো দুটি স্বতন্ত্র, তাহলে দেখো এটা দুটি আলাদা উপাদান আছে, 2 একটা আলাদা, 5 একটা আলাদা, তাহলে দুটি স্বতন্ত্র বাস্তব সংখ্যা বিদ্যমান, তাহলে সেটাকে আমরা বলবো কি সম্প্রসারণ স্বীকার্য। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে পরবর্তী যে সম্প্রসারণ বা স্বীকার্যগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখো, এবার আমরা ক্ষেত্র বা ফিল্ড স্বীকার্য অর্থাৎ 2 নম্বর স্বীকার্যটা নিয়ে কাজ করব। ফিল্ড ইংরেজিতে বলা হয় ফিল্ড, বাংলাতে যাকে বলা হয় ক্ষেত্র, অর্থাৎ ফিল্ড বা ক্ষেত্র স্বীকার্য দুটি। এটার সংজ্ঞাটা বলছে যে দুটি দ্বিপদ প্রক্রিয়া। দেখো দ্বিপদ মানে কি, দুইটা পদ থাকতে হবে। প্রক্রিয়া বাইনারি অপারেশন যোগ এবং গুণন ডট বা গুণন বাস্তব সংখ্যার সেট আর এর ওপর এমন ভাবে সংজ্ঞায়িত যেন তা নিম্নের সত্য সমূহ মেনে চলে। দেখো আমরা এখন কিছু সত্য নিয়ে আলোচনা করতে হবে তোমাকে। তাহলে কি ক্ষেত্র বা ফিল্ড স্বীকার্য কি, দুটি দ্বিপদ প্রক্রিয়া বাইনারি অপারেশন যোগ এবং গুণন প্রক্রিয়ায় বাস্তব সংখ্যার সেট আর এর উপর এমন ভাবে সংজ্ঞায়িত যেন তা নিম্নের সত্য সমূহ সিদ্ধ করে। তাহলে আমরা নিম্নের এখন সত্যগুলো দেখব। দেখো যোগ স্বীকার্য সমূহ, আরো কিন্তু কিছু স্বীকার্য আছে। এটা আমরা এখন যোগ স্বীকার্য নিয়ে কাজ করব, এরপরে গুণন স্বীকার্য নিয়ে কাজ করব, এরপরও এক্সট্রা আরো কিছু হচ্ছে স্বীকার্য আছে। ঠিক আছে, তো চিন্তা বা ভয়ের কোনো কারণ নাই, আমি যেহেতু সাথে আছি তোমাদের সবকিছু সহজ করে দিব। তোমরা শুধু ধৈর্য সহকারে দেখতে থাকো। এগুলো খুবই হচ্ছে মজার জিনিস, খুবই মজার জিনিস। যদি তুমি ফিল করো, তোমার কখন ফিল আসবে, যখন তুমি গণিতটাকে বুঝতে চেষ্টা করবা, পড়াটাকে আপন করে নিবা, তখন তোমার কাছে সহজ হবে। আর তুমি যদি এগুলো বিষয় মানে পরীক্ষায় পড়তে হবে এরকম ভাবে যদি পড়ো, তাহলে কিন্তু শিখতে পারবে না। দেখো কত সহজ ভাবে আমি হচ্ছে বোঝা দেওয়ার চেষ্টা করছি। দেখো প্রথমটা হচ্ছে A1 দিয়ে বলছে আবদ্ধতা বিধি। A1 কেন হলো, যোগ, অ্যাডিশন মানে যোগ, এগুলো যেহেতু যোগের স্বীকার্য, তাই আমরা অ্যাডিশনের A1টা নিয়েছি। ঠিক আছে, এরপরে আমরা A2 A3 দিয়ে হচ্ছে দেখবো। দেখো এটাকে বলছে আবদ্ধতা বিধি, ইংরেজিতে যাকে বলা হয় ক্লোজার ল। এগুলো তোমরা বই থেকে নামগুলো একটু দেখে নিবে, আর সংজ্ঞাগুলো আমি শুধু জাস্ট হচ্ছে দেখাই দেবো। ঠিক আছে, তো আবদ্ধতা বিধিতে বলছে যে ফরওয়াল, এই চিহ্নটার নাম হচ্ছে ফরওয়াল, উল্টা করে এ, আমরা এ তো এভাবে লিখি, এটাকে উল্টা করে যে এটার নাম হচ্ছে কি ফরওয়াল। হ্যাঁ, ফরওয়াল মানে যাহা খুশি তা হতে পারে। ফরওয়াল A, B, এ একটা উপাদান নাও, বি একটা উপাদান নাও, সে উপাদান দুইটা তোমাকে কি নিতে হবে, বাস্তব নিতে হবে, বিলংস টু আর, মানে এ এবং বি দুটো উপাদান কি বাস্তব সংখ্যা আর এর মধ্যে আছে। তাহলে দুইটা বাস্তব সংখ্যা তুমি যদি নাও, তাদের তুমি যদি যোগ করো A+B, মানে কি যোগ করো, দুইটা বাস্তব সংখ্যাকে যোগ করো, বিলংস টু আর মানে বাস্তব সংখ্যায় থাকবে। অর্থাৎ এই কথার দ্বারা বোঝাচ্ছে যে দুইটা বাস্তব সংখ্যার যোগফল বাস্তব সংখ্যায় হবে। আসলে তো তাই হবে, তাই না? যেমন মনে করো যে A সমান তুমি নাও হচ্ছে 2,
বি সমান তুমি নাও হচ্ছে 3। তাহলে দেখো তো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তুমি হচ্ছে করো তো, এর মান কত 2 আর বি এর মান হচ্ছে 3। এটা হচ্ছে বিলংস টু আর, এটা হচ্ছে বিলংস টু আর। আর এ প্লাস বি তাহলে 2 প্লাস 3 সমান হচ্ছে কত, 2 প্লাস 3 সমান হচ্ছে 5, বিলংস টু হচ্ছে আর। তাহলে 2টাও দেখো হচ্ছে রিয়েল নাম্বার আমরা নিয়েছি, 3টাও রিয়েল নাম্বার নিয়েছি। তাহলে এ প্লাস বি অর্থাৎ দুইটা বাস্তব সংখ্যাকে যোগ করলেও কি বাস্তব সংখ্যায় থাকছে। এটা হচ্ছে জাস্ট সহজ বিষয়, এগুলো যা শুধু তোমাকে একটু হচ্ছে মাথায় রাখতে হবে, এবং আমাদের সামনে যে থিওরি গুলো আছে সেগুলোতে একটু যা শুধুমাত্র হচ্ছে প্রয়োগ আসবে তখন মনে রাখতে হবে। তাহলে দেখো যে আবদ্ধতা বিধিটা আমরা জানলাম যে দুইটা এ কমা বি দুইটা যদি উপাদান হয় তাহলে বাস্তব সংখ্যার যদি হচ্ছে উপাদান হয় তাহলে তাদের যোগফল কি বাস্তব সংখ্যা হবে। তুমি আরো যে কোনো সংখ্যা, এখানে -2 3 নাও, তাহলে এখানে -2 আর 3 যোগ করলে কত হয়, 1 হয় না, 1। তাহলে -2টাও কি তোমার রিয়েল নাম্বার, 3টা হচ্ছে রিয়েল নাম্বার, তাদের তুমি যোগ করো, -2 আর 3 কে যোগ করলে 1 হয়, বিলংস টু আর। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা আবদ্ধতা বিধি নিয়ে আলোচনা করলাম, এরপরে আরো যে বিধিগুলো আছে যোগের, এগুলো কি আমরা হচ্ছে যোগের বিধি নিয়ে আলোচনা করছি। কার বিধি নিয়ে না, কোনগুলো নিয়ে, যোগের। আমরা কিন্তু সংজ্ঞাতে দেখলাম যোগ এবং গুণন দুইটার কথা বলা হয়েছে, তাহলে আমরা এখন আপাতত যোগ নিয়ে কাজ করছি। দেখো এবার আমরা দেখবো তাহলে A2, আমাদের 2 নাম্বার বিধি হচ্ছে সংযোজন বিধি। সংযোজন বিধিরা বলছে ফর অল এ কমা বি কমা সি যদি বিলংস টু আর হয়, তাহলে বিলংস টু যদি আর হয় তাহলে ইমপ্লাই দ্যাট এ প্লাস বি কে তুমি যদি যোগ করো প্লাস সি কেও যদি তারপরে যোগ করো তাহলে সমান হবে এ প্লাস এই বি প্লাস হচ্ছে সি। দেখো সংযোজন বিধিটা বলছে যে ফর অল এ বি সি 3টা উপাদান, যেটা কি যা হচ্ছে বাস্তব, তাহলে এ প্লাস বি অর্থাৎ এ আর বি কে তুমি যদি আগে যোগ করো তারপরে যদি তাদের সাথে সি কে যোগ করো তাহলে যে মানটা আসবে, এই যে এর সাথে বি প্লাস সি, প্রথমে তাহলে তুমি বি প্লাস সি কে যোগ করে নেবা, তার সাথে এ কেও যদি যোগ করো তাহলে কি এটা কি হবে, সমান হবে। হ্যাঁ তোমার হচ্ছে সমান হবে, হ্যাঁ আমাদের হচ্ছে সমান হবে। তো হচ্ছে দেখো আমরা এ বি সি 3টা আমরা আসলে দেখি তো হচ্ছে কিনা। এ বি সি 3টা হচ্ছে উপাদান নাও তো, এ সমান মনে করো 2 নিলাম, বি সমান 5 নিলাম, সি সমান কি নিলাম, মনে করো 8 নিলাম। তাহলে এ প্লাস বি এটাও কিন্তু হচ্ছে রিয়েল, এটা হচ্ছে রিয়েল, দেখো এই যে এ বি সি রিয়েল নিতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে এর মান কত 2 আর বি এর মান 5, তাহলে 2 প্লাস 5 যোগ হচ্ছে সি হচ্ছে কত 8, তাহলে 2 আর 5 কত 7 আর 7 এর সাথে 8 যোগ করো তাহলে কত হবে 15 হবে না। এবার দেখো এই আমরা হচ্ছে ডান পাশের কাজ করি, এর মান কত 2টা হচ্ছে বসাই দিলাম, প্লাস বি আর সি এর মান কত বলো 5 আর 8, তাহলে এই যে দেখো 5 যোগ হচ্ছে 8। এবার দেখো যে 2টা থেকে গেল, 5 আর 8 যোগ করলে কত হয় বলো তো, 5 আর 8 যোগ করলে কত, 8 5 13, তাহলে 13। তাহলে এবার 13 এর সাথে 2 যোগ করলে কত হয় 15। দেখো তো 15 আর 15 মিলে যাচ্ছে না। এবার তুমি সংখ্যা চেঞ্জ করো, কোনো সমস্যা নাই। দেখো এখানে তুমি মনে করো এর মানে আমি -2 হচ্ছে নিব, তাহলে এখানেও -2 হচ্ছে বসা দাও, তাহলে -2 আর 5 কত আসছে বলো তো, 3 আসছে না, 3 সাথে 8 যোগ করলে কত হবে বলো 11। আমি হচ্ছে বাংলা ইংলিশ বলে ফেলছি, হ্যাঁ তো তোমরা আশা করি এগুলো বুঝতে পারবা। তো এর ফলে দেখো হ্যাঁ এর মান কত হচ্ছে -2, তাহলে -2 হচ্ছে নিয়ে নাও, তাহলে 5 আর 8 যোগ করলে হচ্ছে যে কত 13, তাহলে -2, তাহলে -2 13 থেকে -2 বাদ দিলে কত হবে বলো তো 11 হবে না। দেখো তো তাহলে সত্যতা এক্সিস্ট করছে না। তো এই হচ্ছে এগুলো সহজ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মাথায় রাখতে পারো যে আবদ্ধতা বিধি আমরা 1 নম্বর যে বিধিটা আলোচনা করেছিলাম সেখানে 2টা উপাদান, আর সংযোজন বিধিতে তোমাকে 3টা উপাদান নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো এরপরে দেখো আরো আমাদের হচ্ছে বিধি আছে, সেই বিধিগুলো নিয়ে আলোচনা করি। দেখো এরপরে আমরা হচ্ছে 3 নম্বর বিধিটা নিয়ে কাজ করব, A3। আমাদের 3 নম্বর বিধিটা বলছে যে এককের অস্তিত্ব
এককের অস্তিত্ব তবে এককের অস্তিত্ব বিধি, ঠিক আছে, এটা হচ্ছে কি আসলে সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখো যেখানে বলছে যে দেয়ার এক্সিস্ট, আমরা হচ্ছে একটু বাম দিক থেকে লিখি, দেয়ার এক্সিস্ট, আমি হচ্ছে লিখিনি দিয়ে হচ্ছে বুঝাই দিচ্ছি। দেয়ার এক্সিস্ট জিরো বিলংস টু আর যেন এ প্লাস জিরো সমান সমান জিরো যোগ এ সমান সমান কি থাকবে, এই থাকবে, সমান সমান এই থাকবে, যেখানে বলছে যে ফর অল এ বিলংস টু আর, তাই না? হ্যাঁ, দেখো এখানে বিষয়টা কি, এই যে উল্টা এই যে আমরা ইটা ইংরেজি বড় হাতের এই অক্ষরের নাম কি ই, এটাকে তুমি উল্টায় দাও, এই যে ডান দিকে ডানা মেলে আছে না, এটাকে তুমি ঘুরাই দাও, তাহলে এটার নাম হচ্ছে কি দেয়ার এক্সিস্ট। ফরওয়াল মানে হচ্ছে যে তুমি এ বি সি নিয়েছো, তো তুমি চাইলে সি ডি ই এফ এগুলো হচ্ছে নিতে পারো, সমস্যা নয়। মানে এ বি সি এর মান তুমি যাহা খুশি তা হচ্ছে নিতে পারো, ঠিক আছে, যে এর মান 2 2 3 4 5 6 যাহা খুশি নিতে পারো, সমস্যা নাই। এ বি সি এর মান, এর মান, বি এর মান, সি এর মান যাহা খুশি নিতে পারো, কিন্তু এই দেয়ার এক্সিস্ট থাকা মানে যাহা খুশি তা নিতে পারবে না, ফিক্সড করে দিয়েছে। কাকে নিতে হবে? এই যে জিরোকে, যে আমি জিরোকে, তোমাকে শুধু জিরোকেই নিতে হবে। দেখা যায় না আমাদের ছেলে মেয়েদের মধ্যে আজকালকার ভালোবাসা কি, আমি তোমাকেই শুধু চাই, শুধু তোমাকেই চাই, আর অন্য পৃথিবীর আর কাউকেই লাগবে না, তোমাকেই চাই। তো দেখো যে ফরওয়াল মানে তুমি যাহা খুশি যাকে খুশি তাকেই নিতে পারো, এবিসি এর মান যাহা খুশি তা ধরতে পারো, কিন্তু এটা হচ্ছে ফরওয়াল, আর এটা হচ্ছে কি দেয়ার এক্সিস্ট, মানে আমার জিরোকেই লাগবে, তোমাকেই শুধু লাগবে, এইটা হচ্ছে এই হচ্ছে বিষয়। তাহলে দেখো যে তাই বলছে যে দেয়ার এক্সিস্ট জিরো বিলংস টু আর, জিরোটাও কিন্তু কি বাস্তব সংখ্যা বা বাস্তব, হ্যাঁ তোমার হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে জিরো বিলংস টু আর, এখানে আর দ্বারা বোঝাচ্ছে যে জিরোটা বাস্তব সংখ্যা, আর দেয়ার এক্সিস্ট দ্বারা বোঝাচ্ছে আমি জিরোকেই নিব, জিরোকেই নিব যা হচ্ছে বাস্তব সংখ্যা, কারণ এটা কি এটা বাস্তব সংখ্যা নিয়েই তো আলোচনা, তাহলে বাস্তব সংখ্যা হতেই হবে। যেন এ যোগ জিরো, এর সাথে তুমি যদি জিরোকে যোগ করো আর জিরোর সাথে তারপরে যদি আবার এ কে যোগ করো, তাহলে এটা হচ্ছে চলে আসবে। এটা আবার কি, এটা হচ্ছে ফরওয়াল এ বিলংস টু আর, অর্থাৎ এটা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এটা কি, এটা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। দেখো যে এখানে যে কথাটা বলা হয়েছে এককের অস্তিত্ব, একক কিন্তু দুইটা, আমাদের গণিত একক দুইটা, জিরো আর ওয়ান, ঠিক আছে, জিরো আর হচ্ছে ওয়ান। যখন আমরা যোগের একক হচ্ছে জিরো, এই যোগের একক হচ্ছে কি জিরো, যোগের একক হচ্ছে কি জিরো, আর গুণের একক হচ্ছে ওয়ান। এখন আমরা কোনটা নিয়ে কাজ করছি? যোগ, এডিশন, যোগ নিয়ে কাজ করছি, তাহলে আমাদের এককটা বসবে জিরো। যখন আমরা গুণের কাজ করব বা গুণের হচ্ছে যখন বিধিগুলো নিয়ে কাজ করব, তখন আমাদের ওয়ানটা চলে আসবে। তাহলে আমরা জানলাম, নতুন একটা বিষয় জানলাম যে একক হচ্ছে আমাদের দুইটা, কি কি, জিরো আর ওয়ান। যোগের একক হচ্ছে জিরো আর গুণের একক হচ্ছে ওয়ান। যোগের সময় আমরা কাজ করব জিরোকে নিয়ে, আর গুণের সময় আমরা কাজ করব কাকে নিয়ে? ওয়ানকে নিয়ে, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে বলছে যে এই কারণে এককের অস্তিত্ব বিধি বলা হয়েছে। একক কথাটা এসেছে আসলে এই কারণে। তাহলে দেখো যে জিরোর সাথে তুমি এটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা, তাহলে এ সমান তুমি ধরে নাও কি, এ সমান 5 ধরো বিলংস টু কি আর জিরোটা তো ফিক্সড, তাহলে তুমি হচ্ছে যে এর সাথে জিরোকে যোগ করো, তাহলে দেখো 5-এর সাথে তুমি জিরোকে যোগ করো, 5-এর সাথে জিরো যোগ করো, আর এবার জিরোর সাথে তুমি এর মান কত, 5 কে যোগ করো, কত আসবে বলো তো? এই 5 যোগ 0 সমান হচ্ছে 5ই, আর 0 যোগ 5 সমান হচ্ছে 5, তাহলে কি আসছে বলো? 5 আসছে। অর্থাৎ এই যে এ হচ্ছে তোমার চলে আসবে, এই যে এর মান কত, 5 ধরেছি। এবার তুমি অন্য সংখ্যা বসাও, -5 বসাও, তাহলে -5 হচ্ছে চলে আসলো। তখন এটাকে একটু হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিবা, ঠিক আছে। তো দেখো -5 এই যে এখানে -5, তাহলে এই যে এর মান কত ধরেছি, -5, এটা হচ্ছে চলে আসলো। একদম সহজ বিষয়, একদম সহজ বিষয়, ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের আরো হচ্ছে সত্য নিয়ে আমরা কাজ করব। দেখো আমাদের কি হচ্ছে বলা হয়েছে, এবার হচ্ছে বিপরীতের অস্তিত্ব বিধি, বিপরীতের অস্তিত্ব আমাদের এই 4, অর্থাৎ এবার হচ্ছে 4 নম্বর, এই বিপরীতের
বিষয়গুলো কি তোমাদের একদম সহজ লাগছে? একটু কমেন্ট করে জানালে আমি হচ্ছে যে বুঝতে পারছো যে না আমি আসলে বুঝতে পারবো যে তোমাদের সহজ করে দিতে পারছি কিনা। আমি বিষয়গুলো একদম কিন্তু সহজ, বইয়ে প্রথমে দেখলে তোমাকে অনেক হিজিবিজি কঠিন মনে হবে। ঠিক আছে, কঠিন বিষয়গুলোকে আমরা একদম ছোট ছোট আকারে সাজিয়ে তোমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করছি বা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করছি। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। দেখো এবার কি বিপরীতের অস্তিত্ব, বিপরীতের অস্তিত্ব বিধি। বিপরীতের অস্তিত্ব বিধিতে কি হচ্ছে বলা হয়েছে, দেখো এ বিলংস টু আর, এ বিলংস টু আর imply that there exist minus a যেন মাইনাস এ যোগ হচ্ছে কত এ সমান সমান এ যোগ হচ্ছে কত মাইনাস এ সমান হচ্ছে 0 আসবে। দেখো এখানে হচ্ছে বোঝার বিষয় আছে, হ্যাঁ। দেখো বিপরীতের অস্তিত্ব, বিপরীত কথাটা আসলেই যে বিষয়টা আমাদের মাথায় আসে, ধরো যে তোমাকে বলা হলো যে 10 বা 10 বিপরীত কত, অ্যান্সারটা কিন্তু দুইটা আসতে পারে। কেউ যদি বলে যে 10 বিপরীত হচ্ছে -10, 10 বিপরীত হচ্ছে -10, এই কথাটাও সঠিক। যদি বলে যে 10 বিপরীত, আরেকজন যদি বলে যে 10 বিপরীত 1/10, এই কথাটাও সঠিক। তাহলে 10 বিপরীত কিন্তু দুইটা হতে পারে, বিপরীত কিন্তু দুইটা হতে পারে। কেন হচ্ছে দুইটা হতে পারে? দেখো খুবই ঠান্ডা মাথায় দেখো, যখন আমরা যোগের বিপরীত নিয়ে কাজ করব, তখন হবে এই -10। যখন গুণের বিপরীত নিয়ে কাজ করব তখন হবে 1/10। কেন? দেখো এখানে বলছে এ বিলংস টু আর, এ বিলংস টু আর, অর্থাৎ একটা বাস্তব সংখ্যার নাম্বার যেখানে দেয়ার এক্সিস্ট -a, অর্থাৎ এর তুমি যে মানটা নিবা তার বিপরীত মান -a কেই আমাকে নিতে হবে, a কেই নিতে হবে, -a কে নিতে হবে। a সমান তুমি যদি যদি তুমি 2 ধরো, তাহলে এর বিপরীত উপাদান -a মানে -2 কেই তোমাকে নিতে হবে, কারণ এখানে কি দেওয়া আছে, দেয়ার এক্সিস্ট মানে -a কে নিতে হবে, অর্থাৎ -2 কে নিতে হবে। যদি এর মান তুমি মনে করো 5 ধরো, তাহলে কি -5 কেই তোমাকে নিতে হবে। কারণ কি? কারণ যোগের বিপরীত হচ্ছে -10 আর গুণের বিপরীত হচ্ছে কি 1/10। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, তো যেন -a এর সাথে তুমি a কে যদি যোগ করো আর এর সাথে আবার যদি -a কে তুমি যোগ করো, তাহলে কি আসবে? রেজাল্ট 0 আসবে। দেখো কেন হচ্ছে 0 আসছে। এর মান আমি প্রথমে 2 হচ্ছে কল্পনা করলাম। তাহলে এর মান তুমি যদি 2 কল্পনা করো, তাহলে এখানে 2 না, এখানে হচ্ছে -a নেওয়া হয়েছে, তাহলে -a এর মান কত? -2। তাহলে -2 যোগ হচ্ছে এর মান কত বলো তো? 2। তাহলে 2 হচ্ছে বসাই দিলাম, ইকুয়াল এর মান কত বলো তো? 2 যোগ -a এর মান কত? -2। তাহলে -2 আর 2 কত হবে বলো তো? 0 হবে। 2 আর -2 কত হবে? 0 আসবে। তাহলে দেখো এটা আর এটাকে যোগ করে কি আসছে? রেজাল্ট 0 আসছে। ঠিক আছে না? একদম সহজ বিষয়, এগুলো তার বিস্তারিত তেমন আলোচনা কিছু নাই, জাস্ট শুধু তোমাকে মাথায় রাখতে হবে, যে বিপরীতের অস্তিত্ব হচ্ছে কি a বিলংস টু আর, দেয়ার এক্সিস্ট -a, যেন -a প্লাস a ইকুয়াল a প্লাস -a সমান হচ্ছে কি 0 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে বিপরীতের অস্তিত্ব বিধি। এখন আমরা আমাদের আর কি বিধি আছে? হ্যাঁ, আর একটা বিধি আছে। আমি ভাবছিলাম যে গুণে চলে যাব, তো আরেকটা আছে A5, মানে হচ্ছে যে বিপরীত না, তোমার হচ্ছে বিনিময় বিধি। এটা আমাদের তেমন কাজে আসে না, তো তারপরে হচ্ছে আমরা তোমার শিখে রাখি যেহেতু দেওয়া হয়েছে। ফর অল a, b বিলংস টু যদি আর হয়, তাহলে কি আছে? ইমপ্লাই দ্যাট দেবো আমরা, ইমপ্লাই দ্যাট a প্লাস বি ইকুয়াল হচ্ছে b প্লাস a হবে। দেখো বিনিময় বিধি, তোমার হচ্ছে বিনিময় মানে কি? বিনিময় করা। আমরা কারোর সাথে কোনো কিছু বিনিময় করি না। মনে করো যে আমরা ডান হাতের সাথে বাম হাত, আমি হচ্ছে ডান হাতকে বললাম যে তুমি আমার এই পেনটা নাও, আর বাম
বাম হাত ডান হাতকে বলছে যে তুমি আমার ডাস্টারটা নাও। তাহলে এই যে বিনিময় করলাম বিনিময় করলাম বিনিময় করলাম, ঠিক আছে, এটাই হচ্ছে বিনিময় বিধি। তো ফরওয়াল এ কমা বি, অর্থাৎ এ আর বি যদি বাস্তব নাম্বার হয় তাহলে এ আর বি কে তুমি যদি যোগ করো, বা তুমি বি কে আগে আগে লিখে এ কে যদি লেখো, তাহলে কি সমান হবে, দুইটাই যে সমান হবে, সমান চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে তুমি সিম্পলি এর মান যা খুশি ধরো 2, আমরা একটু বড় সংখ্যাগুলো ধরি, 20 বা 20 ধরলাম, আর বি এর মান 3 ধরলাম। তাহলে দেখো তো এ প্লাস বি মানে এই 20 যোগ কত 3, আর কত বি যোগ এ মানে 3 যোগ 20, তাহলে 3 যোগ 20, তাহলে দেখো এখানে আসছে 23 আর এখানে আসছে কি এই হচ্ছে 30, না তো 23। তাহলে দেখো তো এটা এক্সিস্ট করছে না, সমান হচ্ছে না, সমান হচ্ছে না, একটু দেখো তো। তাহলে এগুলো একদম সহজ বিষয়, সহজভাবে মাথায় রাখতে হবে, মানে বিরক্ত হওয়ার কিছু নাই, একদম সহজভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমাদের যোগের যে বিধিগুলো সেইগুলো হচ্ছে তোমার শেষ হলো। হ্যাঁ, এখন আমরা গুণন স্বীকার্য, দেখো এবার আমরা গুণন স্বীকার্য সমূহ নিয়ে আলোচনা করব। যোগ এবং হচ্ছে গুণনটা একেবারে সেম। যোগের ক্ষেত্রে এখানে হচ্ছে যোগ ছিল, এই যে দেখো এগুলো তো যোগ ছিল, আর গুণের ক্ষেত্রে কি হয়ে যাবে, গুণ চিহ্ন বসে যাবে বা ডট, ঠিক আছে। তো চলো আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি। গুণন হচ্ছে মাল্টিপ্লিকেশন, তার হচ্ছে কি বড় হাতের এই যে এমটা হচ্ছে ব্যবহার হচ্ছে, তাই হচ্ছে এমন দিয়ে দেখো সেম নাম আবদ্ধতা বিধি ফরওয়াল এ কমা বি, অর্থাৎ এ আর বিটা যদি এই তোমার হচ্ছে বাস্তব সংখ্যা হয়, তাহলে এ বি এর গুণফলও বাস্তব সংখ্যা হবে। ধরো এর মানটা তুমি ধরলা হচ্ছে 2, বি এর মানটা হচ্ছে -5, এটা হচ্ছে রিয়েল নাম্বার, এটা হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে এটার এ বি মানে এর হচ্ছে গুণফল, তাহলে কত 2 ইন্টু হচ্ছে -5, 2 ইন্টু হচ্ছে -5 সমান হচ্ছে কত বলো তো, 2 হচ্ছে -5, 2 ইন্টু -5 সমান হচ্ছে -10, তাহলে এটা হচ্ছে বিলংস টু আর না, একটু আমাকে বলো তো, বলো। তাহলে এর মান তুমি এখন -5 না ধরে +5 ধরো, তাহলে কি হয়ে যাবে +10, তাহলে এটা হচ্ছে কি রিয়েল নাম্বার। অর্থাৎ এই কথাটা দ্বারা সংক্ষেপে বোঝাচ্ছে দুইটা বাস্তব সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা হবে। তোমাদের মনে সহজ প্রশ্ন আসতে পারে যে ভাই এগুলো বিষয়টা জানা বিষয় হলেও যখন এগুলো এসেছিল বিষয়গুলো তখন বিষয়টা সহজ ছিল না, তখন অনেক তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা গবেষণা হয়েছে, দিয়ে কিন্তু বিষয়গুলো এসেছে। আমরা রেডিমেড আকার পেয়েছি, তো তাই হয়তো একটু সহজে লাগছে, বাট এগুলো হচ্ছে সহজে বিষয়, কিন্তু কি এখন আমাদের বেশি হয়তো বা সহজ লাগতে পারে, শুধু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো দেখো এবার আমরা সংযোজন বিধি M2 সংযোজন বিধিটা নিয়ে আলোচনা করব। ফরওয়াল এ কমা বি কমা সি, অর্থাৎ এ বি সি যদি তিনটা উপাদানই হচ্ছে রিয়েল নাম্বার হয়, তাহলে এ বি এর তুমি যে গুণফলটা করবা, এ বি এর কে এ আর বি এর মানকে দুইটা থেকে তুমি আগে গুণ করে নিবা, তারপরে সেই গুণফলের সাথে তুমি যদি সি কে গুণ করো, যে মানটা পাবা, বি আর সি কে তুমি প্রথমে গুণ করে নিবা, তার সাথে এ কে যদি গুণ করো, তাহলে এই দুইটা গুণফল, এই তিনটা গুণফল আর এই যে তিনটা গুণফল মান দুইটা সমান হবে। আশা করি এটার এক্সাম্পল দিয়ে দেখাতে হবে না, সহজ এগুলো বিষয়। এর মান তুমি যাহা খুশি ধরে নাও, বি এর মান ধরে নাও, সি এর মান ধরে নাও, ধরে গুণ করো, সেম চলে আসবে, ঠিক আছে। তো এটা আর দেখাতে চাচ্ছি না, দেখো, কারণ সহজ বিষয়। আর আরেকটি বিষয়, আমাদের যোগের ক্ষেত্রেও কিন্তু কি আবদ্ধতা বিধিতে দুইটা উপাদান, এই যে দেখো দুইটা উপাদান নিয়ে কাজ করেছিলাম। গুণের ক্ষেত্রে আবদ্ধতাতে দুইটা উপাদান, যোগের ক্ষেত্রে সংযোজন বিধিতে 3টা উপাদান ছিল, দেখো গুণের ক্ষেত্রেও কি 3টা উপাদান থাকবে। তাহলে কি আবদ্ধতা বিধিতে 2টা উপাদান নিয়ে কাজ করব, সংযোজন বিধিতে 3টা উপাদান নিয়ে কাজ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে না। এবার দেখো যে এককের অস্তিত্ব বিধি নিয়ে আমরা আলোচনা করব। এককের অস্তিত্ব, একটু আগেই যোগের সময় আমি তোমাদের বললাম যে আমাদের একক কিন্তু কয়টা, 2টা। যোগের একক হচ্ছে 0 আর গুণের একক হচ্ছে 1। তাহলে দেখো যে গুণের একক এই কারণে আমরা 1 নিয়ে কাজ করব, এবং 1কেই চাই, আমি তোমাকেই চাই, তাই 1কেই শুধু চেয়েছে, ঠিক আছে। তাই আমরা গুণের ক্ষেত্রে 1 নিয়ে কাজ করব। বিলংস টু আর, 1টা অবশ্যই বাস্তব সংখ্যা, তাই আর দেওয়া হয়েছে বিলংস টু আর। যেন 1 এর সাথে তুমি একে যদি গুণ করো, এটা আবার কে, এটা হচ্ছে ফরওয়াল
এ ফর অল এ বিলংস টু আর, এটা যে কোনো বাস্তব সংখ্যা, এটা কি যে কোনো বাস্তব সংখ্যা, এর মান তুমি যা খুশি ধরতে পারো। এখানে যেহেতু ফর অল আছে মানে যে কোনো এর মান তুমি যে কোনো ধরতে পারো, সেটা বাস্তব সংখ্যা। তাহলে এই ওয়ানের সাথে তুমি একে যদি গুণ করো আর এর সাথে আবার যদি তুমি ওয়ানকে গুণ করো, তাহলে তুমি এটাই হচ্ছে পেয়ে যাবা, এটাই পেয়ে যাবা। তাহলে তুমি দেখো যে ওয়ানের সাথে, দেখো সহজে বিষয়গুলো সহজ, এর মান মনে করো তুমি 10 ধরলা, তাহলে 1 ইন্টু এ মানে 1 ইন্টু 10 ইকুয়াল এ ইন্টু 1 মানে 10 ইন্টু 1 সমান কি আসবে, এ আসবে, এটা চলে আসবে। এটা কে বলো তো 10, তাহলে 1 এর সাথে 10 গুণ করলে 10ই আসে, 10 এর সাথে 1 গুণ করলে কি আসে, 10ই আসে। তাহলে দেখো এই যে এটা আসবে, তাহলে এটা হচ্ছে চলে এসেছে। একদম সহজ হচ্ছে বিষয়, ঠিক আছে। এরপরে দেখো এককের অস্তিত্ব, আমরা এককের অস্তিত্ব নিয়ে কাজ করলাম। দেখো এবার আমাদের বিপরীতের অস্তিত্ব বিধি, বিপরীতের অস্তিত্ব নিয়েও আমি কথা বলেছি যোগের ক্ষেত্রে, যে বিপরীত মান কিন্তু দুইটা হতে পারে। মনে করো 5 এর বিপরীত দুইটা হবে, কি -5 আর 1/5। 1/5 কে আমি আরেকভাবে লিখতে পারি, 1/5 কে আমি আরেকভাবে লিখতে পারি কি 5 ইনভার্স আকারে লিখতে পারি। তাহলে দেখো যে বিপরীতের অস্তিত্ব এ বিলংস টু আর, এটা যে কোনো, এটা হচ্ছে বাস্তব সংখ্যা হতে পারে, এটা কি বাস্তব সংখ্যা হতে হবে, এটা কিন্তু জিরো হওয়া যাবে না। কেন জিরো হওয়া যাবে না আমি ব্যাখ্যা দিচ্ছি, দেখো তারপরে আমরা যাই যে দেয়ার এক্সিস্ট এ ইনভার্স। দেখো যে যোগের ক্ষেত্রে এর বিপরীত উপাদান কি ছিল, এর বিপরীত মাইনাস এ ছিল। আর দেখো যে গুণের ক্ষেত্রে এ ইনভার্স, এই যে তোমাদের বললাম না যে বিপরীত কয়টা হতে পারে, দুইটা হতে পারে। তাহলে গুণের ক্ষেত্রে আমরা ইনভার্সটা নিব, তাই দেয়ার এক্সিস্ট এ ইনভার্সকে লাগবে। তুমি এ যদি একটা রিয়েল নাম্বার নাও, অর্থাৎ 5 তুমি যদি একটা রিয়েল নাম্বার নাও, তাহলে 5 ইনভার্সকেই নিতে হবে, 5 ইনভার্সকে নিতে হবে। তাহলে 5 ইনভার্সও কি অবশ্যই রিয়েল নাম্বার, জানো এ ডট এ ইনভার্স ইকুয়াল এ ইনভার্স এ ডট সমান এ আসবে। কিভাবে এ আসবে দেখো, দেখো এবার এগুলো আর আমাদের দরকার নাই, যে এটা হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে 5 কে আমি যদি ধরি, 5 এর বিপরীত কি 5 ইনভার্স, তাহলে 5 ইনভার্স বা আমি 1/5 আকারে লিখতে পারি, 5 ইন্টু কি 1/5 আকারে লিখতে পারি না। তাহলে এই 5 আর 5 আউট হয়ে কি থাকবে বলো তো, 1 থাকবে না। এবার দেখো যে এটা আমরা দেখলাম। এবার এ ইনভার্স এ, তাহলে 5 ইনভার্স ইন্টু এর মান কত 5 সমান, তাহলে এই যে বিপরীত উপাদান কত থাকছে, এ 1 থাকছে না, এই যে 1 চলে আসবে। ঠিক আছে, দেখো আরেকটা বিষয় দেখো, যোগের ক্ষেত্রে কিন্তু আমাদের কি এসেছিল, জিরো এসেছিল। তাহলে আমাদের এককটা কিন্তু দুইটা, 0 আর 1 বললাম। তাহলে যোগের ক্ষেত্রে আমরা 0টা নিয়ে আসার চেষ্টা করব, আর গুণের ক্ষেত্রে কি 1টা নিয়ে আসার চেষ্টা করব। চেষ্টাটা নিয়ে আসতে হবে, যা শুধু মনে রাখার জন্য কি আমরা মনে রাখবো যে 0টা আসবে, যোগের ক্ষেত্রে 0 আসবে, আর গুণের ক্ষেত্রে 1টা আসবে। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখানে দেখো এই যে বিষয়টা, যে এর মান 0 হওয়া যাবে না, এর মান বাস্তব সংখ্যা। এখানে ফরওয়াল যে দিল না, এখানে যে ফরওয়ালটা লেখা হয়নি, কেন লেখা হয়নি? ফরওয়াল মানে কি, এর মান যে কোনো, ফরওয়াল এ বিলংস টু আর মানে এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারবে, কিন্তু এখানে ফরওয়ালটা লেখা হচ্ছে না কেন? কারণ সমস্ত কিছু হতে পারবে না, শুধুমাত্র 0টা হতে পারবে না। এখানে শুধু একটা সত্য, কারণ 0র বিপরীত কি বলতো, 0র বিপরীত কি -0 বলা যাবে বা 1/0 বলা যাবে? 1/0 হলে কি হয়ে যাবে বলতো? 1/0 মানে কি বলো? ইনফিনিটি। 1/0 মানে ইনফিনিটি। তাহলে এখানে তো আমরা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করছি, ইনফিনিটি তো বাস্তব সংখ্যা না, ওটা তো কাল্পনিক বিষয়। ঠিক আছে, তো এই কারণে বলছে যে এর মানটা শুধু এটার ক্ষেত্রে একটু নোট করে রাখতে হবে মাথায়, যে গুণন শিখার যে বিপরীতের অস্তিত্বটা আছে, সেখানে এর মান কি হতে পারবে না, শুধুমাত্র 0 হতে পারবে না, এছাড়া আর কোনো কন্ডিশন তেমন জটিল নাই। এরপরে দেখো বিনিময় বিধি, এটা একদম সহজ বিধি। ফর অল এ কমা বি, অর্থাৎ এ আর বিটা যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ ডট বি ডট এ, অর্থাৎ এ আর বি কে তুমি যদি গুণ করো, আর বি আর এ কে যদি তুমি গুণ করো, তাহলে কি হবে?
মানে দুইটা হচ্ছে সমান হবে, একদম সহজ বিষয়। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা আরো কিছু হচ্ছে যে স্বীকার্য নিয়ে আলোচনা করব। দেখো, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বিধি নিয়ে আলোচনা করব। বিতরণ বিধি বা বন্টন বিধি। বন্টন করা মানে বিতরণ করা, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। এই বিতরণ বিধিটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাম বিতরণ বিধি, আর একটা হচ্ছে কি ডান বিতরণ বিধি। তো অর্থাৎ বাম বিতরণ বিধি, লেফট ডিস্ট্রিবিউটিভ ল, এটাকে আমরা সংক্ষেপে হচ্ছে লিখে দিয়েছি, তোমরা হচ্ছে পূর্ণ করে হচ্ছে লিখে নিবা, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডান বিতরণ বিধি, অর্থাৎ রাইট ডিস্ট্রিবিউটিভ ল। তো হচ্ছে দেখো, বাম বিতরণ বিধিটা আসলে কি, বাম দিক থেকে, অর্থাৎ বাম মানে বাম দিক থেকে বিতরণ করা হবে বা বাম দিক থেকে গুণ করা হবে। ডান বিতরণ বিধিটা হচ্ছে ডান দিক থেকে গুণ করা হবে, একদম সহজ বিষয়। ঠিক আছে, দেখো এখানে বলছে যে ফর অল এ কমা বি কমা সি, অর্থাৎ এ বি সি তিনটা উপাদান, যে কোনো উপাদান, ফর অল মানে যে কোনো উপাদান হতে পারে, বিলংস টু হচ্ছে আর, মানে বাস্তব সংখ্যা হবে। যেখানে দেখো যে এ কে তুমি যদি বি প্লাস সি এর সাথে, এই যে দেখো এটা কোন দিকে আছে বলতো, বাম দিকে আছে না, এটাকে তুমি এই দুই পদের সাথে গুণ করবা বাম দিক থেকে। এই যে এ বি, এই যে এটা দেখো বাম দিকে থেকে যাবে, আর এটা হচ্ছে বাম দিকে থেকে যাবে। বিষয়টা হয়তো তোমার কাছে খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু এখানে সহজ মনে হলেও থিওরির ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে তোমাকে বাম দিক থেকে গুণ করতে হবে, কখনো ডান দিক থেকে করতে হবে। একটু যদি কোনোটা বাম বা ডান হচ্ছে মিস্টেক হয়ে যায়, তাহলে পুরো থিওরিটাই তোমার ভুল হয়ে যাবে। অতএব এখানে বিষয়টা খুবই সহজ মনে হলেও থিওরিতে কিন্তু একটু সাবধানে আমাদের কাজ করতে হবে। অতএব হচ্ছে যে সাবধানতার সহিত এগুলো বিষয় শিখতে হবে। তো দেখো এটা আমরা হচ্ছে বাম দিকে হচ্ছে লিখবো। এই যে বি এর সাথে যখন গুণ করব একে, তখন একে বাম দিকে লিখবো। সি এর সাথেও যখন গুণ করব এটাকে বাম দিকে লিখবো। এই কারণে এটাকে আমরা বলছি বাম বিতরণ বিধি বা লেফট ডিস্ট্রিবিউটিভ ল। এবার দেখো ডান বিতরণ বিধি। এবার দেখো তাহলে সেম, তাহলে এটা তাহলে কোন দিকে থাকবে আমাকে বলো তো, এটা ডান দিকে থাকবে, এটা ডান, এই যে দেখো ডান দিকে আছে, তাহলে এবার ডান দিক থেকে গুণ করব। এখানেও কিন্তু সেম কাহিনী, এ বি সিটা কি বিলংস টু আর, এবিসি বিলংস টু আর, এবিসি যে কোনো বাস্তব সংখ্যা হবে। তাহলে এটা বি এর সাথে গুণ করবো, তাহলে এটা কোন দিকে থাকবে বলো তো, ডান দিকে থাকবে। এই যে সি এর সাথে যখন তুমি গুণ করবা, তখন এটা কি ডান দিকে থাকবে। আর ফরওয়ালের বিষয়টা তোমাদের আবারও যদি বলি আমি, যে ফরওয়াল মানে কি, যে কেউ হতে পারে। এবিসি এর মান তুমি যাহা খুশি তাহা ধরতে পারো, 5 6 7, সেটা কিন্তু যাহা খুশি তাহা ধরতে পারো, ঠিক আছে, কিন্তু সেটাকে অবশ্যই কি বাস্তব সংখ্যা হতে হবে। কারণ এখানে তোমাকে সত্য দিয়েছি কি বিলংস টু আর, আর মানে কি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা হতে হবে। যদি দেয়ার এক্সিস্ট হচ্ছে থাকতো, তাহলে কিন্তু এটা হতো না। দেয়ার এক্সিস্ট মানে শুধু নির্দিষ্ট সংখ্যাটা হতে পারবে। দেয়ার এক্সিস্ট দিয়ে যদি 0 1 2 বা -2 যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু ওই সংখ্যাটাই নিতে হবে, কিন্তু এখানে সেটা নাই, ফরওয়াল আছে, মানে তুমি যে কোনো সংখ্যা নিতে পারো। দেয়ার এক্সিস্ট মানে আমি তোমাকেই শুধু চাই, মানে তোমার যে দেয়ার এক্সিস্ট লিখে যদি 1 লেখা থাকে, তাহলে শুধু 1কেই চাই। অনেক সময় হয় না, তোমার হচ্ছে যে অনেকেই বলে না যে আমি শুধু তোমাকেই চাই, পৃথিবীতে অনেক হাজার হাজার হচ্ছে সংখ্যা আছে, মানুষ আছে, তো একজন হচ্ছে আরেকজনকে বলছে আমি শুধু তোমাকেই চাই। আর যখন ফরওয়াল থাকবে, তখন আমি যে কাউকে যাকে খুশি তাকেই হচ্ছে নিতে পারি। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। আমাদের দুইটা কিন্তু স্বীকার্য হলো, আরো দুইটা স্বীকার্য আছে, সেগুলো নিয়ে চলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব। দেখো, এবার আমরা তৃতীয় ক্রম স্বীকার্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ 3 নম্বর যে হচ্ছে স্বীকার্যটা, এই বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য। ক্রম ইংরেজিতে হচ্ছে কি অর্ডার হচ্ছে ও, ঠিক আছে, এই কারণে ও হচ্ছে লেখা হয়েছে। তো এটার যে সত্যগুলো আছে সেগুলো আমরা চলো হচ্ছে দেখার চেষ্টা করি। যদি ফরওয়াল এ কমা বি বিলংস টু আর হয়, যদি এ কমা বি বিলংস টু আর হয়, এখানে কিন্তু ফরওয়াল আছে, অর্থাৎ এ আর বিটা যে কোনো মান হতে পারে, তাহলে হয়
এ গ্রেটার দেন বি হবে, বা এ ইকুয়াল বি হবে, বা এ লেস দেন বি হবে। এই চিহ্নকে বলা হয় গ্রেটার দেন। এটা তো হচ্ছে ইকুয়াল, এটা তোমরা জানোই, আর এটা হচ্ছে কি লেস দেন। এখন দেখো বা, এই যে বা কথাটার অর্থ কি, বা এর অর্থ কি আর এবং এর অর্থটা কি, এটা কিন্তু তোমাদের হচ্ছে বুঝতে হবে। যদি আমি বলি যে রহিম এবং করিম স্কুলে গেছে, তাহলে রহিম এবং করিম দুজনেই কিন্তু গেছে। যদি এভাবে বলি যে রহিম অথবা বা, অথবার সংক্ষেপ হচ্ছে কি বা, রহিম বা করিম স্কুলে গেছে, তাহলে যে কোনো একজন গেছে, দুজনেই কিন্তু যায়নি। আর এবং দিয়ে যদি বলি তাহলে দুজনেই কিন্তু গেছে। তাহলে দেখো যে এখানে বলছে এ কমা বি বিলংস টু, অর্থাৎ এ বি দুইটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে হয় এ গ্রেটার দেন বি হতে পারে, হয় এটা বড় হবে বা বিটা ছোট হতে হবে। এটা বড় হবে, এটা যদি স্বাভাবিকভাবে বড় হয় তাহলে বিটা কি হবে, ছোট হবে, সিম্পল বিষয়। অথবা কি হতে পারে, এর সমান এ আর বিটা সমান হতে পারে, অথবা বিটা হচ্ছে বড় হতে পারে, এটা ছোট হতে পারে না। আমি এর মান যদি 5 ধরি আর বি এর মান যদি 2 ধরি, তাহলে দেখো তো এ হচ্ছে সংখ্যাটা এক্সিস্ট করছে না, যে তাহলে এই 5টা বড়, 2টা হচ্ছে ছোট, তাহলে এটা বড় বিটা ছোট। অথবা এর মান 5 ধরবো, বি এর মানও যদি আমি 5 ধরি, আমাকে তো এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয় নাই যে এ আর বিটা ভিন্ন ধরতে হবে বা সেম ধরতে হবে, এরকম কোনো সত্য নাই। আমি এ আর বি এর মান যে কোনো ধরতে পারি, কারণ এখানে কি ফর ওয়াল আছে, এটার নাম কি ফর ওয়াল আছে, তাহলে এ আর বি এর মান আমি যে কোনো ধরতে পারি। এই কারণে বলছে যে হয় এটা বড় হবে বি এর চাইতে, বা মানে যে কোনো, যে এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে, বা এর সমান বি হতে পারে, বা বিটা বড় হতে পারে, এটা ছোট হতে পারে। মনে করো বি এর মান 5 আর এর মান 2 হলো, তাহলে কি হবে বলো তো, বিটা হচ্ছে বড় হয়ে যাবে, এটা হচ্ছে ছোট হয়ে যাবে। এখন তুমি এগুলো যে কোনো মান নিতে পারো। এখানে -2 -5 দিয়ে যদি তুমি চেক করো, তাহলে এইটা হচ্ছে যে এক্সিস্ট করবে, -2টা বড়, -5 এর চাইতে কি -2টা বড় না, -5 এর চাইতে -2 বড়। তো এইভাবে তুমি যে কোনো সংখ্যা দিয়ে দেখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একদম সহজ বিষয় সহজভাবে নিতে হবে। ঠিক আছে, একটু এগুলোতে জটিলতা নিয়ে আসলে হবে না। দেখো, এবং এগুলোকে তোমার ফিল করতে হবে, বুঝে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে সহজ হবে। দেখো এবার আমাদের তো 2 নম্বর যে সত্যটা বলছে যে যদি এ কমা বি কমা সি, অর্থাৎ এ বি সিটা যদি বাস্তব সংখ্যা হয় বা রিয়েল নাম্বার হয়, তাহলে কি হবে, এটা বড় হতে পারে বি এর চাইতে, ও বিটা যদি বড় হয় সি এর চাইতে। এখানে দেখো, এখানে একটু বোঝার বিষয় আছে যে এ কমা বি কমা সি, অর্থাৎ এ বি সি তিনটা রিয়েল নাম্বার হয়, তাহলে এটা যদি বি এর চাইতে বড় হয় এবং বিটা যদি সি এর চাইতে বড় হয়, তাহলে এটা যদি হয় তাহলে এটা সি এর চাইতে বড় হবে, দেখো কি তোমার কিভাবে দেখো, আমি মনে করো এর মান ধরলাম 10, বি এর মান ধরলাম 7, সি এর মান ধরলাম কত 5। তাহলে তুমি এইটা এক্সিস্ট করো, এইটা এখন যে এই সত্যের সাথে তুমি তুলনা করো যে এটা বড় বি এর চাইতে, তাহলে কি এটা বড় বি এর চাইতে, তাহলে 10 যদি বড় হয় তোমার 7 এর চাইতে 10টা বড়, তাহলে কি এটা বড় বি এর চাইতে না। এরপরে দেখো বিটা বড় সি এর চাইতে, তাহলে বি গ্রেটার দেন সি, কারণ কি বি এর মান 7 আর সি এর মান কত 5। তাহলে এই দুইটা যদি হয়, কেউ যদি এই দুইটা সত্য পূরণ করে, তাহলে যেটা হবে সেটা এটা বড় হবে সি এর চাইতে। দেখো, তাহলে এখানে দেখো তো এটা সি এর চাইতে বড় হচ্ছে কিনা। এর মান কত আছে 10 আর সি এর মান কত আছে 5, তাহলে এর মান 10 আর 5 এর মধ্যে কি বড় বলতো, 10টা বড় না। তাহলে এখানে যে বিষয়টা যে এই দুইটা যদি হয়, তোমাকে বলছে কি যে এটা এবং এটা যদি হয় তাহলে এটা হতে হবে বা এটা হবে। ঠিক আছে, তো তুমি অন্য মানগুলো দিয়েও চেষ্টা করতে পারো, এবং এটাকে যদি আরো সহজভাবে আমি লিখি যে দেখো, এখানে বলা হচ্ছে এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, তাহলে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন আমি যদি সি লিখি, তাহলে এর মান কত বলো 10, বি এর মান 7, সি এর মান কত ধরেছি বলো তো 5। তাহলে আমাদের কি আনতে হবে, এ গ্রেটার দেন সি, তাহলে
10টা হচ্ছে বড়, এটা হচ্ছে এটা কোনো সন্দেহ বা সত্য ছাড়াই হচ্ছে বলা যায় কি 10টা বড় 5-এর চাইতে। 10টা বড় কার চাইতে? 5-এর চাইতে। একদম সহজ হচ্ছে বিষয়। ঠিক আছে, তো এগুলো একটু হচ্ছে মাথায় রাখতে হবে, যা শুধু মাথায় রাখতে হবে, কারণ আমাদের এগুলো ম্যাথে প্রয়োগ আছে, ম্যাথে প্রয়োগ আছে, এগুলো এমনি এমনি কিন্তু দেওয়া হয়নি, এমনি দেওয়া হয়নি। ঠিক আছে, এবার দেখো আমরা 3 নম্বর যে সত্যটা আছে সেইটা হচ্ছে যে সেটা নিয়ে আলোচনা করব। যদি a, b, c বিলংস টু আর হয়, অর্থাৎ এ বি সি তিনটা যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে a গ্রেটার দেন b হয়, তবে a প্লাস সি গ্রেটার দেন b প্লাস সি। এটা হচ্ছে কিভাবে হচ্ছে দেখো, এ বি সি তিনটা তুমি যে কোনো সংখ্যা নাও, যে কোনো সংখ্যা নাও, কিন্তু যে কোনো সংখ্যা নাও সমস্যা নাই, কিন্তু অবশ্যই এটাকে বড় হতে হবে বি এর চাইতে। সি এর কিন্তু কোনো সত্য নাই এখানে, কি সি এর কোনো সত্য নাই। তাহলে আমি ধরো যে এর মান ধরলাম কত 20, বি এর মান অবশ্যই কি ছোট নিতে হবে এর চাইতে, 11 নিলাম। তাহলে তবে এ প্লাস সি, তাহলে এ প্লাস সি গ্রেটার দেন কি হবে বি প্লাস সি। তাহলে ও একটা হচ্ছে সি এর মান ধরি, সি এর মান তুমি যে কোনো ধরতে পারো, এটার কোনো সত্য নাই। এটা আমি ধরো কি যে কত ধরবো, তোমার 9 ধরলাম, ঠিক আছে, একটু ছোটই ধরলাম, এরপর আমরা বড় ধরেও দেখাবো। দেখো তাহলে এ প্লাস সি, এর সাথে কাকে যোগ করবা সি কে, তাহলে এর মান কত 20 আর সি এর মান কত 9, গ্রেটার দেন বি এর মান কত বলতো 11, সি এর মান কত বলতো 9। তাহলে দেখো তো 20-এর সাথে 9 যোগ করলে কত হয় 29, গ্রেটার দেন 11-এর সাথে 9 যোগ করলে কত হয় বলতো 20। তাহলে কে হচ্ছে বড় বলতো? 29টা বড় 20-এর চাইতে। তাহলে বড় বড় কোনো সংখ্যার সাথে তোমার হচ্ছে মনে করো যে বড় আর ছোট দুইটা সংখ্যা, তাদের সাথে সেম জিনিস, এখানে যে মূল বিষয়টা বড় আর ছোট দুইটা হচ্ছে সংখ্যা, তাদের সাথে সেম বিষয়, এই যে সেম সিটা হচ্ছে সেম বিষয়টা তুমি যদি যোগ করো, তাহলে বড়টা তো বড়ই থাকবে, এটা তো একদম জানা কথা। মনে করো যে তোমার কাছে 20 টাকা আছে আর তোমার ছোট ভাইয়ের কাছে 10 টাকা আগে থেকে আছে। তোমার বাবা যদি তোমাদের দুজনকে 10 টাকা করে দেয়, তাহলে তোমার কাছে যার কাছে 20 টাকা ছিল তার কাছে কয় টাকা হবে 30 টাকা, যার কাছে 10 টাকা ছিল তার কাছে কয় টাকা হবে 10 টাকা দিয়ে আবার 20 টাকা হবে। তাহলে যার কাছে বেশি ছিল তার কাছে বেশি থাকবে, কারণ সমান পরিমাণ যে টাকা ভাগ করে দেওয়া হয়েছে, আর আগে যে কম ছিল, তাই কি যে যার কাছে বেশি ছিল সে হচ্ছে বেশি থাকবে। এখন তুমি যদি সি এর মান, এখানে যেহেতু সি এর সত্য নাই, তাহলে আমি এদের চাইতে একটা বড় সংখ্যা ধরে দেখি তো হয় কিনা। মনে করো 30 ধরলাম, তাহলে 20-এর সাথে এখন এ প্লাস সি, তাহলে 20-এর সাথে এখন কত যোগ হবে 30 যোগ হবে না, 30 যোগ হবে। আর এই বি এর সাথে সি মানে কত যোগ হবে 30 যোগ হবে। তাহলে 20 আর 30 যোগ করলে কত হয় বলতো 50, আর 11 আর 30 যোগ করলে কত হয় বলতো 41 না। তাহলে বড়টা বড়ই থাকবে। এগুলো একদম সহজ বিষয়, যা শুধু একটু মাথাটাকে হচ্ছে কি করতে হবে, তোমার হচ্ছে চিন্তা করতে হবে। ঠিক আছে, আমাদের আরো একটি স্বীকার্য আছে, এবং এই ক্রম স্বীকার্যটাই কিন্তু এখনো শেষ হয়নি, আরো একটি আছে। দেখো সেটা যদি আমরা হচ্ছে এখন লিখি, তোমাদের সময় বাঁচানোর সুবিধার্থে আমরা কিন্তু বোর্ডে আগে লিখে তোমাদের হচ্ছে দেখাচ্ছি, যাতে তোমাদের সময়গুলো সেভ হয়। ঠিক আছে, এরপরে দেখো যদি এ কমা বি কমা সি বিলংস টু আর গ্রেটার দেন এবং এ গ্রেটার দেন বি এবং দেওয়া আছে ও হচ্ছে ডি, তাহলে সি গ্রেটার দেন 0 হয়, তবে এ সি গ্রেটার দেন বিসি হবে। ঠিক আছে, এটা একদম সহজ। এর আগেরটা ছিল আমাদের যোগ, আর এবার হচ্ছে কি গুণ, শুধু কি এটা গুণ। হ্যাঁ দেখো, তাহলে এ কমা বি কমা সি, তাহলে এ বি সি তিনটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, যেখানে এটা হচ্ছে বড় কার চাইতে বি এর চাইতে। এখানে সিতে কিন্তু সত্য দেওয়া হয়েছে, এর আগেরটাতে সিতে সত্য দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি বা এটাতে কেন দিল প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু গুণের বিষয়, যোগের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় না, কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। কেন সমস্যা হয়ে যাবে? সি কে 0-র চাইতে বড় হতে হবে। কেন হচ্ছে বড় হতে হবে? কারণ আমরা এইটাকে যদি আগে দেখি, এই হচ্ছে কন্ডিশনটা আগে দেখবো, তারপরে সি কে কেন 0-র চাইতে বড় হবে বা 0-র চাইতে ছোট নিলে কি হবে সেটা হচ্ছে দেখবো। এখন আমরা আপাতত আগে
এই যে যে স্বাভাবিক যেটা সেটা আমরা হচ্ছে দেখি। তাহলে এর মান তুমি যদি মনে করো এ আর বি এর মধ্যে সত্যটা কি হবে, এ কে বি এর চাইতে বড় হতে হবে। তাহলে এর মান ধরলাম 7, বি এর মান ধরলাম হচ্ছে যে 5, কারণ এটাকে যেহেতু বড় হতে হবে। আর সিটা কি, সি কে 0 চাইতে বড় হবে, সি কে 0 চাইতে বড় হবে, নতুবা এই সত্য কিন্তু এক্সিস্ট করবে না। তাহলে সি তুমি যে কোনো মান নিতে হবে, শুধুমাত্র নিতে পারবা, শুধুমাত্র 0 চাইতে বড় নিলে হবে। তাহলে সি কে আমরা নিলাম 10। এবার দেখো এ সি, এর সাথে সি কে তুমি হচ্ছে গুণ করো, তাহলে 7 গুণিত 10 গ্রেটার দেন বি ইন্টু সি। তাহলে বি এর মান কত, 5 আর সি এর মান হচ্ছে 10। তাহলে 7×10=70 গ্রেটার দেন হচ্ছে 5×10=50। কারণ বড় আর ছোট দুইটা সংখ্যা, তাদের সাথে তুমি সেম সংখ্যা যদি গুণ করো তাহলে কি বড়টা বড়ই থাকবে আর ছোটটা ছোটই থাকবে। এখন দেখো সি কে কেন আমাদের 0 চাইতে বড় নিতে হবে, 0 চাইতে ছোট বা 0টা কেন নেওয়া যাবে না, বা 0 চাইতে ছোট কেন নিতে পারবে না। দেখো হচ্ছে গ্রেটার দেন সি, তুমি সি এর মান 0 চাইতে ছোট নাও, সি এর মান 0 চাইতে ছোট নাও। তাহলে মনে করো এখানে তুমি হচ্ছে -10 নাও, -10 নাও। তাহলে দেখো তো এই 7 এর সাথে তুমি যদি -10 কে গুণ করো তাহলে কত আসবে, -70 আসবে। আর 5 এর সাথে -10 কে যদি গুণ করো তাহলে কত আসবে, -5 আসবে। দেখো তো -70 বড় না হচ্ছে 50 বড়, আমাকে একটু বলো তো। তোমার কাছে 70 টাকা নাই, আর একজনের কাছে 50 টাকা নাই, তাহলে কার কাছে বেশি নাই? যার কাছে 70 টাকা নাই সে বেশি কি হচ্ছে, বিপদে আছে। তাহলে এইটা কি হচ্ছে, এক্সিস্ট করছে? এই সূত্র এক্সিস্ট করছে না, কারণ অবশ্যই কি -70 চাইতে -50টা বড়, তাহলে চিহ্ন ঘুরে যাচ্ছে, তাহলে এই সূত্র এক্সিস্ট করছে না। এই কারণে সি এর মানকে অবশ্যই কি 0 নেওয়া যাবে না, বা 0 চাইতে বড় নিতে হবে। আর 0টা নিলে কি হবে, 0-র সাথে গুণ করলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। তাহলে 0 0 0 0 যদি হয় তাহলে 0 আর 0 কি সমান না? তাহলে এই কারণে বলছে সি এর মানটা 0 চাইতে বড়, তোমার 0 চাইতে বড় হচ্ছে নিতে হবে, 0 নেওয়া যাবে না এবং 0 চাইতে ছোট নেওয়া যাবে না। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা লাস্ট একটা আমাদের স্বীকার্য আছে, 4র্থ নাম্বার স্বীকার্য, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা স্বীকার্য, সেটা নিয়ে চলো আলোচনা করি। দেখো এবার আমরা 4 নম্বর স্বীকার্যটা নিয়ে আলোচনা করব। তোমার 4 নম্বর স্বীকার্যটা হচ্ছে সম্পূর্ণতা স্বীকার্য। এই হচ্ছে স্বীকার্যটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সুপ্রিমাম নীতি, আর একটা হচ্ছে কি ইনফিমাম হচ্ছে নীতি। তো এখানে যে সংজ্ঞাটা বলা হচ্ছে, প্রত্যেক অশূন্য ঊর্ধ্বসীমায়িত বাস্তব সংখ্যার সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম বিদ্যমান। এই সুপ্রিমাম এই হচ্ছে সুপ্রিমাম এবং এই ইনফিমাম বিষয়টা আসলে কি, এটা আসলে কোথা থেকে আসলো, কিভাবে হচ্ছে এটা আমরা সামনের যে লেকচারটা দেব সেখানে খুবই বিস্তারিত আকারে আলোচনা করে দেব। এখানে আপাতত যতটুকু বিষয় প্রয়োজন বা যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে নাও। আমরা হচ্ছে যে এর সামনের ক্লাসে কি হচ্ছে করবো, সুপ্রিমাম এবং ইনফিমামটা একদম বিস্তারিত আলোচনা করব। তো এখন দেখো আমরা সংজ্ঞাটা পড়ি। প্রত্যেক অশূন্য মানে যেটা শূন্য নয় এরকম একটা সেটের ঊর্ধ্বসীমায়িত সেটের বাস্তব সংখ্যার সেটের, প্রত্যেক অশূন্য ঊর্ধ্বসীমায়িত বাস্তব সংখ্যার সেটের, বাস্তব সংখ্যা কেন বলছে, কারণ আমরা অর্থাৎ রিয়েল নাম্বার দিয়ে করছি, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম বিদ্যমান থাকবে। আসলে সুপ্রিমাম আসলে কোথায় পাওয়া যায় বা সুপ্রিমামটা কোনটা? দেখো এস যদি একটা বাস্তব সংখ্যার সেট হয়, যদি আমি এখানে লিখি 1 2 মনে করো যে 5 7 8, এই হচ্ছে সেটটা একটা ঊর্ধ্বসীমায়িত সেট। এইগুলো বিষয় আমরা সামনে বিস্তারিত ডিটেলস আলোচনা করব। এখন আপাতত যতটুকু প্রয়োজন দেখো যে এই সুপ্রিমামটা আসলে কোনটা আর ইনফিমামটা আসলে কি, সেটা আমরা শুধু জাস্ট এখানে দেখাবো, আর এর বিস্তারিত আলোচনা সবকিছু সামনের ক্লাস আলোচনা করব। ঠিক আছে, দেখো এই সেটটা যদি আমি বাম দিক থেকে ডান দিকে বিবেচনা করি, এই দিক দিয়ে বাম দিক, এই বাম দিক থেকে ডান দিকে বিবেচনা করি, তাহলে দেখো তো বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাচ্ছে, মান বৃদ্ধি পাচ্ছে 1 2 5 7 8, ডান দিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ঊর্ধ্বসীমায়িত মানে ঊর্ধ্ব দিকে মানে বাড়ছে। তাহলে এই কারণে বলছে ঊর্ধ্বসীমায়িত বাস্তব সংখ্যার সেটের, এটা কি ঊর্ধ্বসীমায়িত একটা সেট, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা মানে বড়, এই যে ঊর্ধ্বসীমাটা হচ্ছে কি এই 8 কে বলা হচ্ছে সুপ্রিমাম, এই 8টা হচ্ছে কি সুপ্রিমাম। মনে করো যে আমি যদি একটা সংখ্যা রেখা আঁকি, এখানে 0
হচ্ছে যে 1 2, এদিকে হচ্ছে এই 3, সরি এই 1 হচ্ছে 2, ঠিক আছে। তো এই সংখ্যা রেখার যদি এদিকে কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তো ঊর্ধ্বসীমায়িত বাস্তব সংখ্যার সেটের, তাহলে ঊর্ধ্বসীমা মানে এইদিকে আমি চিন্তা করব, মানে এদিকে চলতে আছে। এই সেটের যখন বাম থেকে ডান দিকে চিন্তা করব, তখন এই যে শেষ যে উপাদানটা থাকবে সেটা হবে আমাদের সুপ্রিমাম। ইনফিমামটা ঠিক তার বিপরীত। দেখো যে প্রত্যেক অশূন্য নিম্ন সীমায়িত বাস্তব সংখ্যার সেটের নিম্ন সীমায়িত গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম থাকবে। ইনফিমামটা কি? এটা সেম। আমরা এখানে আরো একটা সেট দিয়ে হচ্ছে দেখাই, যদি যে এরকমই থাকবে হচ্ছে বিষয়টা 2 6 7 হচ্ছে যে 9, তারপরে মনে করো 15, যা খুশি তা দিতে পারো। দেখো যে প্রত্যেক অশূন্য নিম্ন সীমায়িত, এটা কোন ছিল? ঊর্ধ্ব সীমা, মানে ঊর্ধ্ব দিকে, মানে বাড়তে থাকবে। এবার তুমি এই সেটটাকে ডান দিক থেকে বাম দিকে কল্পনা করো, এই যে ডান দিক থেকে বাম দিকে কল্পনা করো। ডান থেকে বাম দিকে কি হচ্ছে? কমছে না? কমতে, এই যে 15 9 7 6 2 মানে কমছে। বাস্তব সংখ্যার সেটের গরিষ্ঠ নিম্ন সীমা, গরিষ্ঠ মানে কি? ছোট। এই যে দেখো ছোট কি? নিম্ন সীমা বা ইনফিমাম, এটাকে বলছে কি? ইনফিমাম। আর এটাকে বলছে কি? সুপ্রিমাম, ঊর্ধ্ব সীমা। এই যে বড় ঊর্ধ্ব সীমা, এটা হচ্ছে কি? সুপ্রিমাম, আর এটা হচ্ছে কি? ইনফিমাম। যখন তুমি একটা সেটের কিন্তু দুই ভাবে তোমাকে চিন্তা করতে হবে। যখন তুমি বাম থেকে ডান দিকে চিন্তা করবা, তখন এটা হয়ে যাচ্ছে কি? সুপ্রিমাম। এই সেটটাকে তুমি যদি ডান থেকে বাম দিকে চিন্তা করো, তখন এইটা হয়ে যাবে কি? এই যে ইনফিমাম হয়ে যাবে। এটা কি? ইনফিমাম হয়ে যাবে, কারণ তুই ডান থেকে বাম দিকে চিন্তা করেছো। এখন এই সেটে আমরা যদি এটাকে বাম থেকে ডান দিকে কল্পনা করি, তাহলে এটা হবে কি? এটা হবে কি? সুপ্রিমাম। এখন এই সেট আমরা আপাতত এই সেটের জন্য, এই হচ্ছে সংজ্ঞার জন্য বা এই সেটের জন্য বিবেচনা করেছি কি? ডান দিক থেকে বাম দিকে, তাই এটা হচ্ছে কি? ইনফিমাম। এই 2টা হচ্ছে ইনফিমাম, মানে ছোট যে সংখ্যাটা। তো আজকের লম্বা একটি ক্লাস তোমাদের শেষ করলাম। অনেক হচ্ছে বেসিক বিষয়, একদম আমি যতটুকু হচ্ছে যে বিষয় জানি বা বুঝি সবকিছু তোমাদের একদম বিস্তারিত আলোচনা করে দিয়েছি। এর পরবর্তী ক্লাসে আমরা তো সুপ্রিমাম এবং ইনফিমাম এই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। তো তোমরা আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন যে ভিডিওটি নিয়ে আসছি সেখানে হচ্ছে দেখা হবে। আল্লাহ হাফেজ।